রয়েছেন। বিমলদা, শুধুমাত্র কথাবার্তা নয়, আমি দেখছি যে বিগত কয়েক সময়তে ইউনূসের যে অত্যাধিক চায়না প্রীতি, পাকিস্তান প্রীতি এবং পাকিস্তান পর্যদস্ত হয়ে যাওয়ার পর, ধূলিসাৎ হয়ে যাওয়ার পর একটা দেশ, এবং জায়গা জায়গা থেকে বিদ্রোহ, একদিকে বালুচিস্তান, অন্যদিকে সিন্ধ, অন্যদিকে খাইবার পাখতুনখোয়া এবং পিওকেতে পর্যন্ত আওয়ামী অ্যাকশন কমিটি অ্যাক্টিভলি ওদের বিরুদ্ধে সিন্ধু সেনা সবাই মিলে যেভাবে কোথাও তাদের সরাসরি তারা বিদ্রোহে নেমে পড়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপর আমরা দেখছি যে মোহাম্মদ ইউনূসের একটা সম্পূর্ণ মানে দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য একের পর এক। শুধু তাই নয়, সূত্রের খবর আসছে যে বাংলাদেশের এমন কিছু প্রান্ত যেগুলো একদমই আমাদের সেভেন সিস্টারে যাওয়ার পথ, বা আমরা বলি কি চিকেন স্নেক সংলগ্ন বা তার আশপাশে বাংলাদেশের যে অংশ, সেখানে নাকি এমনকি চায়নাকে আমন্ত্রণ জানানো হচ্ছে সেখানে এয়ারবেস বানানোর জন্য, সেই খবরও পর্যন্ত আমরা পাচ্ছি। অতএব কতদূর এগিয়ে নিজের দেশে ভোট করানো নয়, শান্তি নয়, ব্যবসা নয়, শিক্ষা নয়, শুধুমাত্র একটা ষড়যন্ত্র ভারতের প্রতিবেশী দেশ হিসেবে এই ব্যবস্থায় নিষেধাজ্ঞা, এটা কি হওয়ারই ছিল, অবধারিত ছিল? একটা কথা বলি, একটু যদি তাত্ত্বিক জায়গা থেকে দেখি, সেটা হচ্ছে বাংলাদেশের সামনে একটা বিরাট সুযোগ ছিল যখন তারা 70-এর দশকের শুরুতে স্বাধীনতা পেল, একটা কি বলবো কম্প্যাক্ট রাষ্ট্র হয়ে ওঠার। সেইটা বাংলাদেশ মিস করলো। কেন করলো সেটা আলোচনা পরে করছি। তার আগে বলি, যেরকম পাকিস্তান কখনো একটা রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। আমরা পাকিস্তানকে বলি রোগ স্টেট, পাকিস্তানকে বলি ফেল স্টেট। আমি মনে করি পাকিস্তান হচ্ছে একটা আর্টিফিশিয়াল স্টেট। পাকিস্তানকে কৃত্রিম উপায়ে তৈরি করা হয়েছিল, যার জন্যই পাকিস্তান কখনো একটা রাষ্ট্র হয়ে উঠতে পারেনি। পাকিস্তানরা নিজেকে পাঞ্জাবি বলে, কেউ বলে আমি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের লোক, কেউ বলে আমি বালিচ, আমি পাকিস্তানি। এটা পাকিস্তানের 90% লোকই বলে না। এই দেশটাকে টিকিয়ে রাখার জন্য ধর্মের প্রয়োজন হয়েছে, দেশটাকে টিকিয়ে রাখার জন্য আর্মির প্রয়োজন হয়েছে। বাংলাদেশের তো সেটা নয়, ভাষাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র গড়ে উঠেছিল। এই যে ভাষা ভিত্তিক রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারত। আমি এখানে একটু ইন্টারাপ্ট করছি যে এই যে আপনি বলছেন যে মানে চূড়ান্ত উগ্র মৌলবাদ, এই উগ্র মৌলবাদ এবং ক্রমশ পিছিয়ে যাওয়া, এটা তো আমরা শেখ হাসিনার সময় তো দেখেছিলাম। এমন তো নয় যে শেখ হাসিনার সময়তে হয়নি, কিন্তু প্রকাশ্যে এই যে ভারত বিরোধিতা, যে বিদ্বেষের চাষ, এখানে ব্যাপার ছিল। শেখ হাসিনা কিছুটা কিন্তু রিয়ালিস্ট পলিটিশিয়ান ছিলেন। তিনি বুঝেছিলেন ভারতের সঙ্গে অপ্রয়োজনীয় বিবাদে জড়ালে বাংলাদেশের ক্ষতি, যার জন্য তিনি বর্ডারটাকে অনেকটাই বাণিজ্যের জন্য ওপেন করেছিলেন। তিনি বাংলাদেশের ভেতর দিয়ে নর্থ ইস্টে ব্যবসা করার কথা পারমিশন দিচ্ছিলেন। এতে বাংলাদেশের লাভ হচ্ছে, বিনা পয়সায় কিছু হচ্ছিল না। এবং জাস্ট একটা লাইনেই বলি, তার জন্যই কিন্তু বাংলাদেশ একটা লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হয়। সমস্যা হচ্ছে এই যে উগ্র মুসলিম মৌলবাদীরা, এরা তো ডেভেলপমেন্ট চায় না। বাংলাদেশ উন্নত হলে এদের তো পেটে ভাত মারা যাবে। এরা তো মানুষের দারিদ্রটাকে কাজে লাগাবে, তাদের জেহাদি বানাবে, দিয়ে বিভিন্ন জায়গায় জেহাদি এক্সপোর্ট করবে। আমার চিন্তা যেটা, বাংলাদেশ কিন্তু আগামী দিনে ভারতের পক্ষে বড় মাথা ব্যথার কারণ হতে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন 75 সালের 15ই আগস্ট মারা হয়, তারপরেও কিন্তু আমরা কিন্তু সীমান্ত বন্ধ করিনি। আমি আপনাকে বলি যে তারপরে জিয়াউর রহমান ক্ষমতায় আসার সময়, জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, যিনি স্যারকে স্বপ্নদ্রষ্টা ওনারা বলেন, অ্যাকচুয়ালি স্যার উনি চিন্তাভাবনা করেছিলেন, এটা ঠিক। জিয়াউর রহমানের সময়ও কিন্তু, বিএনপির সময়ও কিন্তু আমাদের এখান থেকে এক্সপোর্ট বন্ধ হয় না, কারণ সেখানে একটা ডেমোক্রেটিক সরকার ছিল। সেটা তাদের দেশের ব্যাপার, কারা তাকে ক্ষমতায় আনবেন। এবং যখন এরশাদ সরকার ছিল, এরশাদ সরকারের সময়ও কিন্তু আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়নি। এরশাদ সরকারের সময়ও বন্ধ হয়নি। তাহলে এরশাদ সরকারের সময় বন্ধ হয়নি, বিএনপির সময় বন্ধ হয়নি। বিএনপির সঙ্গে কিন্তু জামাত জোট সরকার ছিল, এটাও মাথায় রাখবেন, তখনও কিন্তু বন্ধ হয়নি। তারপরে শেখ হাসিনার সরকারের সময় সেটাকে আরও বড় ইয়েতে গেল। শেখ হাসিনা একটা কাজ করেছিলেন, খুব বড় কাজ, সেটা হচ্ছে কি, যে উত্তর পূর্বের যেসব জঙ্গি গোষ্ঠী, যারা ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠী, তাদের শিবির ছিল চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, সেগুলোকে উনি ধ্বংস করেছিলেন। এটা উনি একটা বড় কাজ করেছিলেন। এবং আমাদের ট্রেডটা এমন জায়গায় পৌঁছে গেল, ধরুন এই যে তিস্তা চুক্তি হবে করছিল, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের সঙ্গে ভারতের গঙ্গা চুক্তি হলো এবং করিডোর হলো, এখান দিয়ে ট্রেন ঢুকছে, বাস ঢুকছে, সমস্ত কিছু, আর যাতায়াত সব সুবিধা হয়ে গেল। তো সেই জায়গাটা এই গভর্নমেন্টের সময় 5ই আগস্টে আপনারা ক্ষমতায় নিলেন, ক্ষমতা দিল না দিল সেটা অ্যাবসলিউটলি আপনাদের ব্যাপার। যদি আমরা এইভাবে বিষয়টাকে দেখি, তাহলে কি এমন ঘটনা ঘটলো
আপনারা কি এমন করলেন? ইউনূস সরকারকে আমি ভেবে দেখতে বলবো যে আপনারা কি এমন করলেন যার জন্য ভারত সরকার আজকে তার এই কঠিনতম স্টেপটাকে নিতে বাধ্য হলো। আমার মনে হয় এটা ভেবে দেখার মতো অবস্থায় রয়েছে। এখন শুধুমাত্র সবাক না শেখাচ্ছেন, কোনো উপায় নেই। আমি